আগামী ২৪ থেকে ৩০ মে দেশব্যাপী সিপিবির বিক্ষোভ কর্মসূচি। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে বিএনপি। বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর জন্য সরকারের প্রধান কর্মসূচি, বললেন ফখরুল। জানাবো বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, বললেন ওবায়দুল কাদের। জানাবো তারেককে যুক্তরাজ্যে অবাঞ্ছিত হচ্ছেন। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের সশস্ত্র সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তরায়, বললেন রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ২৪ থেকে ৩০ মে দেশব্যাপী সিপিবির বিক্ষোভ কর্মসূচি। আগামী ২৪ থেকে ৩০ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির। বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন বিকেল ৪:৩০টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ওই কর্মসূচির সফল ও দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টি সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, চলমান দুঃশাসন হটিয়ে ব্যবস্থা বদলানো এবং এজন্য বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে নেতৃবৃন্দ। এজন্য নীতিনিষ্ঠ অবস্থানে থেকে সংগ্রামকে অগ্রসর করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে বিএনপি। বিএনপি নির্বাচনে না আসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বীজদাত ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ার পথ বাস্তবায়ন করতে হবে। তারা নির্বাচনে না আসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে। বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো যেন সরকারের প্রধান কর্মসূচি, বললেন ফখরুল। পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে। তারা ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দা নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আর এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন তাদের সমালোচনা করতে না পারে। বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ। এই ধরনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ তার মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, সেই কারণে আবল তাবল বলছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে আসেনি। বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এ দাবি সত্য নয়। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন কমিশন জানিয়েছে 30 থেকে 40% ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে 42%-এর বেশি। তারা কি এ দেশের মানুষ নয়? 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাহার করলো কেমন করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, যা খুশি তাই করে ফ্রি স্টাইলে। এর বাস্তবতা নেই, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। বিএনপি আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এমন প্রশ্ন ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আর যদি আন্দোলন রূপ নেয় আগুন সন্ত্রাসের যে চেহারা তার অতীতে দেখিয়েছে, তাহলে সরকার উদ্ভূত পরিস্থিতিতে ব্যবস্থা নেবে। রাজনৈতিকভাবেও আমরা মোকাবেলা করব। এর আগে মেট্রো রেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এই সেমিনারের আয়োজন করে। এর পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। এতে ওবায়দুল কাদের যানজট নিরসনে আধুনিক এই গণপরিবহন ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে জনবান্ধব এই পরিবহনে 15% ভ্যাট আরোপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারেককে যুক্তরাজ্যে অবাঞ্ছিত হচ্ছেন। প্রায় 10,000-এর বেশি অবৈধভাবে বসবাস করা বাঙালিকে যুক্তরাজ্য ফেরত পাঠিয়েছে। তাদের সেখানে থাকার আবেদন নাকচ করে দিয়েছে। যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফ এবং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, 11,000 বাংলাদেশি শিক্ষার্থী ভ্রমণ কিংবা অন্য কোনো কাজের পেশায় যুক্তরাজ্যে যান। সেখানে তারা বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে তাদের মধ্যে মাত্র 5%-এর আবেদন মঞ্জুর হয়েছে। বাকি 10,000-এর বেশি বাংলাদেশি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব বাংলাদেশিকে এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য।
যুক্তরাজ্য। যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে জানানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী যারা যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করবেন তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে তারেককে বাংলাদেশ ফিরিয়ে আনার কৌশল হিসেবেই যুক্তরাজ্যের সাথে ফাস্ট ট্র্যাক চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় শুধুমাত্র অবৈধ ব্যক্তিদেরকে দ্রুত ফেরত পাঠানো হবে না, বাংলাদেশে দণ্ডিত অপরাধী এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচারকারীদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এই চুক্তিতে বলা হয়েছে যারা বাংলাদেশে অপরাধ করে যুক্তরাজ্যে পালিয়ে যাবে তাদেরকে যুক্তরাজ্য ফেরত পাঠানোর ব্যবস্থা করবে এবং তাদের রাজনৈতিক আশ্রয় বাতিল করার জন্য প্রক্রিয়া করবে। সেই বিবেচনায় তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আওয়ামী লীগ সরকারের একটি অন্যতম রাজনৈতিক কৌশল হলো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা। ইতিমধ্যে তারেক জিয়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি এবং আপিল করার সময়সীমা পেরিয়ে গেছে। এছাড়া অর্থ পাচারের একটি মামলায় হাইকোর্ট তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার নানা রকম দেন দরবার করে আসছেন, কিন্তু আইনি জটিলতার কারণে তারেক জিয়াকে দেশে আনা সম্ভব হয়নি। তারেক এখন যুক্তরাজ্যে আছে। রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক আশ্রয় লাভ করা ব্যক্তিকে যে সমস্ত শর্ত এবং নিয়ম মানতে হয় তা মানছেন না বলেও বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অধিকার করা হয়েছে। যেমন লন্ডনে বসে তারেক বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছেন, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার করছেন, সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর অন্তত 3টি সফরে তারেক যে লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং তার নির্দেশে সেখানে সহিংস ঘটনা ঘটানো হয়েছিল। বাংলাদেশ দূতাবাসে তারেক জিয়ার নির্দেশে হামলা করা হয়েছিল এবং এটি একটি ফৌজদারি অপরাধ বলে বাংলাদেশ সরকার মনে করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস তারেক জিয়াকে ফিরিয়ে আনার জন্য কয়েক দফা আবেদন করেছে এবং কূটনৈতিকরা মনে করছেন তারেক জিয়াকে ফিরিয়ে আনার স্বার্থেই ফাস্ট ট্র্যাক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তবে কোনো কোনো মহল বলছে তারেক জিয়ার বিষয়টি স্পর্শকাতর। তাকে যেহেতু যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এবং তারেক জিয়া সেই রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশে এলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে, সে কারণেই তারেক জিয়াকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি এত দ্রুত নাও হতে পারে। তবে বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে এই ব্যাপারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলেই জানা গেছে। মিয়ানমারের সশস্ত্র সংহত রোহিঙ্গা প্রত্যাবাসনের অন্তরায়, বললেন রাষ্ট্রদূত। মিয়ানমারের অভ্যন্তরে তাদের সেনাবাহিনী ও বিবদমান গোষ্ঠীগুলোর চলমান সশস্ত্র সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের অন্তরায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিও মো। এদিন মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিও মো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার সহ মিয়ানমারের প্রত্যাবাসনে চলমান পরিস্থিতির একমাত্র সমাধান উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, চলতি বছর উগান্ডায় দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু করতে চান বলেই মত প্রকাশ করেছেন। প্রত্যাবাসন প্রক্রিয়াটি অন্ততপক্ষে শুরু করার মধ্য দিয়ে মিয়ানমার তাদের সদিচ্ছার সাক্ষ্য রাখতে পারে। রাষ্ট্রদূত অং কিও মো মিয়ানমারের অভ্যন্তরে তাদের সেনাবাহিনী ও বিবদমান গোষ্ঠীগুলোর চলমান সশস্ত্র সংঘাতকে এক্ষেত্রে অন্তরায় হিসেবে বর্ণনা করেন। তবে তার দেশ এ বিষয়ে আরো সচেষ্ট হবে বলেও আশ্বাস দেন। বৈঠকে রোহিঙ্গা বিষয় ছাড়াও বাণিজ্য বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিকে আলোকপাত করেন তারা। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র অফিসিয়ালস মিটিং এ সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পরিচালিত এই সভায় কূটনৈতিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন মন্ত্রী। অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর নজরুল ইসলাম ও সকল উইং এর মহাপরিচালকরা সভায় অংশ নেন। সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সুসমন্বয়, দূতাবাসগুলোর কার্যক্রম তদারকি, প্রবাসী সেবায় মান বৃদ্ধি, মিশনগুলোর ট্রেড টার্গেট বাস্তবায়ন ও কার্যক্রম ইন্সপেক্টর জেনারেল অব মিশনস মাধ্যমে পরিদর্শন সহ মন্ত্রণালয় ও এর মিশন সমূহের নানা কার্যক্রমের উপর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।